আদি ঢাকার 75% এখানে এখন কারা বসবাস করছেন। এই জমিদার বাড়িটি দেখে আমাদের শিক্ষা নিয়ে শুরুর দিকে অনেক কবর এখনো টিকে আছে। এখানকার 1921 সালে লাল পুরান ঢাকার ওয়ারি থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ দেলার হোসেন। ব্রিটিশরা এই এলাকাটিকে বিশেষভাবে গড়ে তুলেছিলেন। বলা হয়ে থাকে ঢাকার প্রথম আবাসিক এলাকা এই ওয়ারি। সেই কারণে এই এলাকায় বিশেষ দৃষ্টিনন্দন ভবন গড়ে ওঠে। দর্শক, আজকে সেই ভবনগুলি দেখাবো, জানাবো তার ইতিহাস। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আদি ঢাকার প্রথম পরিকল্পিত শহর ওয়ারি। 1880 দশকে এখানকার 700 একর সরকারি খাস জমিতে চাকরিজীবীদের জন্য আবাসিক এলাকা গড়ে তোলেন ইংরেজ সরকার। যেমনটি 60-এর দশকে মধ্যবিত্ত শ্রেণীদের জন্য ধানমন্ডিকে আবাসিক এলাকা হিসাবে প্রত্যয়ন করা হয়েছিল। 1884 সালে ঢাকা রাজস্ব প্রশাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন ফ্রেডরিক ওয়ার্ড। তিনি জনবসতি স্থাপনার লক্ষ্যে পুরো এলাকাটিকে 3 ভাগে বিভক্ত করে উন্নয়ন শুরু করেন। তার উদ্যোগে জঙ্গল কেটে রাস্তা তৈরি করা হয়। এসব ছিল লাল সুরকি বিছানো পথ। এছাড়া রাস্তার দুই পাশে তৈরি করা হয় ড্রেন। ফ্রেডরিক ওয়ারের নাম অনুসারে প্রথমে এই এলাকার নাম রাখা হয় ওয়ার স্টেট। ধারণা করা হয় ওয়ার নামে বিকৃত ওয়ারি, যদিও এ ধারণার ঐতিহাসিক কোনো কারণ এখনো জানা যায়নি। ব্রিটিশরা এই এলাকাটিকে উপদস্থ সরকারি চাকরিজীবীদের জন্য বন্টন ব্যবস্থা সীমাবদ্ধ রাখেন। বন্টনকালে বিজ্ঞাপতি 6 টাকা কর এবং 3 বছরের মধ্যে বাড়ি তৈরি শর্ত দেন সরকার। তখন সরকারি চাকরিতে হিন্দুরাই বহাল ছিল। মুসলমানদের জন্য সে সময় সরকারি চাকরির সুযোগ ছিল না, তাই ওয়ারি হয়ে ওঠেন হিন্দু প্রধান। বর্তমানে এই এলাকায় একাধিক আধুনিক ভবন নির্মিত হচ্ছে। এসবের মধ্যে পুরনো বাড়িগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যদিও এগুলো অযত্ন অবহেলায় বৃদ্ধ পিতার মতো মৃত্যুর প্রহর গুনছে। দর্শক, হার্সি ওয়ারি এলাকায় আপনারা যারা পুরানো ঢাকা গেছেন তারা জানেন পুরানো ঢাকার রাস্তার দুই পাশে ঘিজিবিজি অবস্থা। আর এই ওয়ারি হলো বেশ রাস্তা প্রশস্ত দুই পাশ দিয়া, আর রাস্তায় কোনো গ্যাঞ্জাম নেই। পর্দায় যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি নির্মাণকাল 1921। হিসাব অনুযায়ী এর বয়স 100 বছর পেরিয়ে গেছে। একটা সময় পর্যন্ত এর দেয়ালে নির্মাণকাল লেখা ছিল, এখন তা তুলে ফেলা হয়েছে। কেন এমনটা করা হয়েছে তা আমার কাছে বোধগম্য নয়। বাড়িটি এখন ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার হচ্ছে। বাড়িটির ভিতরে প্রবেশ করতে চাইলে মেইন গেট আটকানো দেখে মনটা খারাপ হয়ে গেল। এই বাড়ির থেকে খানিকটা সামনে এগোলে চোখে পড়ে শঙ্খনীতি হাউস। অপরূপ কারুকার্য খচিত ধ্বংসত্ব ভবনটি এখন গাড়ির গ্যারেজ হিসাবে ব্যবহার হচ্ছে। অবাক করা বিষয় হলো ভিতর ঢুকে ভিডিও করতে গেলে বাধার মুখে পড়তে হলো। হঠাৎ করে এক ব্যক্তি এসে বলল ভিতর ভিডিও করা যাবে না। এক প্রকার আমাকে জোর করে ওখান থেকে বের করে দেওয়া হলো। ধারণা করছি এটিকে কেউ অন্যায়ভাবে দখল করে রেখেছেন, সেজন্য ভিডিও করতে দেয়া হয়নি। এবার আপনাদেরকে শঙ্খনীতি হাউসের ইতিহাসটা জানিয়ে দিই। 1921 সালে লালমোহন শাহ বণিক দ্বিতল বাড়িটি নির্মাণ করেন। এতে প্রতীক ইন্ডিয়ান ও ইন্দো সংস্কৃতির প্রভাব দেখা যায়। সম্মুখভাবে ফটকটি সুদৃশ্য। কেন্দ্রে রয়েছে সবুজ আবৃতিক স্তম্ভ। ভবনের দুই পাশে 3টি করে প্রবেশ পথ নিত্যমান। দেয়ালের পলের দ্বারা দৃষ্টিনন্দন লতা পাতা ও ফুলের নকশা নজর কাড়া। ভবনের উত্তর দিকে রয়েছে একটি মন্দির, যা 2011 সালে ডিসেম্বরে দখলদাররা মন্দির ভাঙতে শুরু করেন এবং দোতলা পর্যন্ত ভেঙে ফেলেন। 71-এর মুক্তিযুদ্ধের সময় এই বাড়ির হিন্দু অধিবাসীরা ভারতে চলে গেলে এর মালিকানা পরিবর্তন হয়। বর্তমানে এককালীন প্রাসাদ সমান বাড়িটি শ্রীহীনভাবে টিকে আছে কোনো রকম। চলো, শঙ্খনীতি হাউসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাইলাম, ভিতরটা ঘুরিয়ে দেখাতে চাইলাম। আসলে বললো যে ভিতরে ভিডিও করা নিষেধ। বললো কি ঝামেলা আছে, জানি না কি ঝামেলা আছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না।
এবার এগিয়ে চলেছি সুদখোর ও অত্যাচারী জমিদার গিরিশচন্দ্র পালের বাড়ির উদ্দেশ্যে, যেটি ধলা জমিদার বাড়ি নামে পরিচিত। আগে কখনো আসিনি বলে চিনতে পারছি না। স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা কেউ বলতে পারলো না। অবশেষে পেয়ে গেলাম জমিদার বাড়িটি। বাড়িতে ঢোকার লোহার গেটের উপর লেখা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ আবাসিক ভবন। সুতরাং বুঝতেই পারছেন এখানে এখন কারা বসবাস করছেন। পর্দায় যে লাল রঙের স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি ধলা জমিদার বাড়ি। দ্বিতল বৈশিষ্ট্য ভবনটি বেশ আকর্ষণীয়। নিচতলা প্রবেশের জন্য 3টি খিলান দরজা রয়েছে। এর দুই পাশে রয়েছে 2টি করে 4টি খিলান আকৃতিক জানালা। দ্বিতীয় তলা সামনের দিকে দরজা নেই, 7টি একই নকশার জানালা। ছাদে 5টি গম্বুজ দেখা যাচ্ছে, মাঝখানেরটি বাকিদের থেকে তুলনামূলক বড়। অন্যান্য জমিদার বাড়ির থেকে তুলনামূলক এটা ভালো আছে। বাড়ির থেকে দেখে সেটাই আন্দাজ করা যাচ্ছে, যদিও কোথাও কোথাও অযত্ন অবহেলার ছাপ চোখে পড়লো। এই বাড়িটি অন্যান্য জমিদার বাড়ি থেকেই আমার মনে হলো বেশ ভালোই আছে, কারণ কোথাও কোথাও অবহেলার ছাপ আছে, আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আমার মনে হলো অন্যান্য জমিদার বাড়ি থেকে এই বাড়িটি বেশ ভালো আছে। কারুকার্য খচিত এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। চমৎকার নকশার এই সিঁড়ি দেখে যে কারো মন ছুঁয়ে যাবে, যদিও দেখে মনে হলো এটা সংস্কার করা দরকার। গিরিশচন্দ্র পাল ছিলেন মূলত তারাল কিশোরগঞ্জের জমিদার। সেখানে তার বড় জমিদারি আছে। মাঝে মাঝে তাকে ব্যবসার কাজে ঢাকায় আসতে হতো, আর সে কারণে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। ইতিহাসে গিরিশচন্দ্র পাল ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন সুদখোর, বর্ণবাদী, অত্যাচারী মহাজন। শোনা যায় কিশোরগঞ্জে তার বাড়িতে প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন বর্ণের হিন্দু ছেলেমেয়েদেরকে ভর্তি নিতেন না। দেশভাগের পর তিনি কলকাতায় চলে যান এবং তার বংশধরেরা সেখানে প্রতিষ্ঠিত হন। এই জমিদার বাড়িটি দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মানুষের বিত্ত বৈভব সারা জীবন থাকে না, মানুষ চিরজীবন বেঁচে থাকে না, কিন্তু তার দুর্নাম সারা জীবন মানুষের মুখে মুখে থাকে। আসলে তিনি ছিলেন একজন অত্যাচারী জমিদার, তাই যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করে যাব। দর্শক, এখানে ওই 400 বছর পুরনো কবরস্থানও আছে এবং বলদা গার্ডেনও আছে। আমরা সেখানেও যাব। দেখি, প্রথমেই আমরা যাব কবরস্থানে। খ্রিস্টান কবরস্থান, 400 বছর পুরনো। দর্শক, এবার চলুন খ্রিস্টান কবরস্থানের দিকে এগিয়ে যায়। এটি সেই 400 বছরের পুরনো কবরস্থান, যেটি 1600 সালে প্রতিষ্ঠিত। কবরস্থানটি মূলত ইউরোপিয়ান বণিক ও তাদের পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। কবরস্থানের শুরুর দিকে অনেক কবর এখনও টিকে আছে। এখানকার সব থেকে পুরনো কবর কলকাতার মন্ত্রী রেভারেন্ড জোসেফ প্যাজেটের। তার কবরের পাশে চির ঘুমিয়ে আছেন কলম্বো সাহেব। তিনি ব্রিটিশ কোম্পানির একজন উচ্চপদের কর্মী ছিলেন, তাই হয়তো তার সমাধির এপিটাফ এত চমৎকার। কবরস্থানের পাশে বলদা গার্ডেনও রয়েছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। প্রচুর দুর্লভ প্রজাতিক উদ্ভিদ রয়েছে এখানে। ভাওয়াল জমিদার নরেন্দ্র রায় চৌধুরী 1909 সালে বাগানটি প্রতিষ্ঠাতা করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাগানটি পরিদর্শনে এসেছিলেন এবং বাগান থেকে সংরক্ষিত ক্যামিলিয়া ও জাপানিকা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ক্যামিলিয়া কবিতাটি রচনা করেছিলেন। পুরান ঢাকা মানে সমৃদ্ধর ইতিহাস। যতই আমরা ভবিষ্যতের দিকে স্থাপিত হই না কেন, মাঝে মাঝে অতীতে ফিরে যাওয়া প্রয়োজন। হাঁটা উচিত ইতিহাসের গলিতে। সময় সুযোগ করে আপনিও ঘুরে আসতে পারেন ওয়ারি থেকে।